মানুষের লজ্জা থাকা দরকার, ন্যূনতম লজ্জা, সেই লজ্জাটা বিএনপির মধ্যে নাই। এই বিএনপিকে এমন শিক্ষা দিব আমরা, বাংলার ইতিহাসে আমরা লেখা থাকবে। আমি আল্লাহর নামে রাজপথে আন্দোলন করা মানুষ, আমি আল্লাহর নামেই রাজপথে আন্দোলন করে যাব। এই কারণে যদি আমাকে হত্যা করা হয় বা আক্রমণ করা হয়, আমাদের মাঝে ওসমান হাদিও ছিল, ওসমান হাদি আজকে নাই, কিন্তু ওসমান হাদি চলে যাওয়ার পর আমার ভাই হাদির আদর্শ নিয়ে লাখো মানুষ এখন রাজপথে আছে। আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে। ঢাকার রাজপথ কাঁপায় দেওয়ার মতো শক্তি কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের আছে, এটা মাথায় রাখতে হবে তারেক রহমানকে। আপনাকে হুঁশিয়ার করছি, আপনাকে সতর্ক করছি, আপনি যদি সত্যিই বাংলাদেশ চালাইতে চান, নেতৃত্ব দিতে চান, আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন। বর্তমান সরকার হচ্ছে যে ঠিক মতো কাশতেছে না, ওর পেটের মধ্যে কাশ নাই। ছেলেরা কি করে, বিয়ে করে না, আর মেয়েরা বিয়ে বসে। আমার মনে হয় সরকার হলো বিয়ে বসে এই ব্যবসায়ীদের সাথে। শুধু কি তেলের দাম বাড়বে? তেলের সাথে সংশ্লিষ্ট সমস্ত জিনিসের দাম বাড়বে, কৃষি পণ্যের দাম বাড়বে, ইন্ডাস্ট্রিজের পণ্যের দাম বাড়বে, মানুষের জীবিকা নির্বাহের আজকে অশনীয় অবস্থায় পৌঁছে, এটা মানুষ মানতে পারে না। বিএনপির সরকার ন্যায্য দামে তেল দেয়। আন্দোলন করে আপনাকে প্রধানমন্ত্রী বানায় নাই, আপনার দলের নেতা কর্মীরা আপনার মাকে মুক্ত করতে পারে নাই। রাশেদ প্রধান আমাদের মতো লোকেরা বিএনপিকে মুক্ত করে আজকে ক্ষমতা বসাচ্ছেন। প্রচুর প্রতিবাদ হবে, প্রচুর সমালোচনা হবে, প্রচুর কটু কথা আসবে, সহ্য করতে হবে। হ্যাঁ, সহ্য করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো 16-17 বছর একটা উন্নত দেশে ছিলেন। ওই দেশের দিকে তাকান, ওই দেশে দাঁড়ায়, বাড়ির সামনে দাঁড়ায়, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়ায় গালি দিতেও তো দেখছি আমি। তাই কি ওরে ধৈর্য নিয়ে গেছে? ধৈর্য নিয়ে যায় নাই, ধৈর্য নিতে নাই। এটার নাম গণতন্ত্র না। হ্যাঁ, আমি জানি খারাপ লাগে, আপনার খারাপ না লাগলো, ওই যে আপনার দলের ভক্তদের খারাপ লাগে, স্বাভাবিকভাবে তাদের খারাপ লাগাটা খুবই স্বাভাবিক, যেহেতু আপনাকে ভালোবাসে। কিন্তু আপনি যদি বইলা দেন এই ভালোবাসা আমি চাই না, তোমরা যারা এইসব করো আমি তাদেরকে পছন্দ করি না, এবং তাদেরকে যদি দুই একজনকে শাস্তি দিয়ে দেন, তাই তো সব ঠান্ডা হয়ে যায়। এই হাঙ্কের ফুয়ার ভয়েসটা শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায়। এমনে কয়, এই তোমরা কেমন আছো? ভালো আছো? পড়ালেখা ঠিক মতো করো তো, পড়ালেখা ঠিক মতো করতে হবে, নকল করলে কিন্তু হবে না। নকল তো কি দিয়ে বলে দিব? ভিডিওর শুরুতেই সকলের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, জবাবটা অবশ্যই দিবেন। যে নাসির ভাই, জবাবটা দিলাম। জবাবটা কি, প্রশ্নটা কি আগে সেটা করি। নতুন সরকারের আমলে বর্তমানে আপনারা কেমন উপভোগ করছেন? নতুন সরকার আসার পরে আপনারা স্বাচ্ছন্দ্যবোধ লাভ করছেন নাকি নিজেরা বিপদের মধ্যে রয়েছেন? এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, আসুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের ভিডিওটি এমন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যা ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরেছেন দেশের বর্তমান পরিস্থিতি কোন দিকে চলে গেছে। একের পর এক সকল কিছুর দাম বৃদ্ধি হচ্ছে। এইভাবে যদি সকল কিছুর দাম বৃদ্ধি হতে থাকে, সাধারণ জনতা কোন কাতারে গিয়ে পড়বে ভেবে দেখুন। বিশ্লেষকরা বিশ্লেষণ করছে, তেলের দাম বৃদ্ধি হয়েছে 1 লাফে 20 টাকা। এরপরে বৃদ্ধি হলো গ্যাসের দাম, এরপরে আবার শোনা যাচ্ছে বৃদ্ধি হবে বিদ্যুতের দাম। কেননা বিদ্যুতের যে পরিস্থিতি বেগতি সেটা বোঝাই যাচ্ছে। সারাদিন 24টা ঘন্টার ভিতরে 8-9 ঘন্টা বিদ্যুৎ থাকে, বাদবাকি বিদ্যুৎ থাকে না। আমাদের এলাকার কথাই বলছি, 10 বার 12 বার পর্যন্ত বিদ্যুৎ যায়। তো এরকম অবস্থা যদি চলতে থাকে, সরকার কি টিকতে পারবে? এই সরকার কি গত 5 বছর, আগামী 5 বছর টিকে থাকতে পারবে? এটাই এখন প্রশ্ন দাঁড়িয়েছে। দর্শক, এখন ফুঁসে উঠেছে সাধারণ জনতা। সাধারণ জনতা সবাই হ্যাঁ ভোটে ভোট দিয়েছিল। ক্ষমতার 1.5 মাস 2 মাস হয়ে গেলেও এখন পর্যন্ত বিএনপি সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজি নয়, যার কারণেই 11 দলীয় ঐক্যজোট সংসদে তাদের সাথে না পেরে মাঠে সরাসরি গর্জন দিচ্ছে। এবং কি যেইভাবে দেশ বর্তমানে পরিচালনা হচ্ছে, তাতে কেউই সন্তুষ্ট বলে মনে হচ্ছে না বিশ্লেষকদের। সরকারকে কেউই এইভাবে দেখতে চায় না। দর্শকের যাবতীয় বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাধারণত সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। পবিত্র সংসদ ভবন, পবিত্র জায়গা, কিন্তু ওটার মধ্যে চোর আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে সরকারি কিছু জিনিসপত্র কিনতে গিয়া টাকা সরায় ফেলাইছে।
ক্যামেরা কিনতে দিছে টাকা, আবার ওই যে ব্যাগ কিনতে দিছে, লেন্স কিনতে দিছে। এখানে 18 লাখ টাকার জিনিস কিনছে স্টেডিয়াম থেকে যায়, কিন্তু বিল দিছে 50, 60, 70 লাখ। ওইখান থেকে সরায় ফেলাইছে 50 লাখ। কি করবেন ভাই, সব দিকেই চোর, চোর না শুনে ধর্মের কাহিনী, কিছুই করার নাই। এর মধ্যে তেলের দাম বাড়ছে। আবার দেখেন আমাদের তেলমন্ত্রী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কয়েকদিন আগে কি বললো বলেন? জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার আসসালামু আলাইকুম। তেলের দাম বাড়লো, বাড়াইতে বাধ্য হয়েছে। আসলে আমার মনে হয় সরকার অ্যাডভান্স কিছু ভাবতে পারে না। কয়দিন আগে 2-4 দিন আগেই তো দেখলাম সালাউদ্দিন সাহেব এবং অনেকেই বলতেছিল যে আমাদের একমাত্র সফলতা আমরা তেলের দাম বাড়াই নাই, পৃথিবীর সব জায়গায় বাড়ছে। এই যে সহজ সরল কথাটা উনি বইলা দিল, আমার যদ্দূর মনে হয় উনি স্বরাষ্ট্রমন্ত্রী হইয়া নিজেই জানে না পিছনে সিন্ডিকেট কি কাজ করতেছে। আমি তো বলবো হাজার হাজার কোটি টাকার ব্যবসা কইরা নিল। কারণ মন্ত্রীরা বারবার বলতেছিল সংসদে মিডিয়ার সামনে তেলের কোনো ঘাটতি নাই, কোনো রকম ঘাটতি নাই, প্রচুর তেল আছে আমাদের কাছে, এই কথাই বলতেছিল বাইরে এবং সংসদের ভিতরে। কিন্তু তারপরেও তো আমরা দেখতেছি তেলের অভাব, তেলের অভাব, মাইকে মাই লাইন। কত মানুষ জানেন ঘুইরা বইরা যাইতেছে, রাত্রে ওইখানে ঘুমাইতেছে। পেটের জ্বালা তো ভাই, পেটে টান পড়লে মাথা খারাপ হয়ে যায়। যার কাছে দায়িত্ব সে বুঝে। যারা বাইক শেয়ার করে তাদের সংসারটা তো ভাই ওই তেলের সাথে সম্পর্ক। 10 ঘন্টা যদি ওইখানে কাটায়, কখন ডিউটি করবে, কখন চাল কিনবে, ডাল কিনবে। বাচ্চাদের লেখাপড়ার খরচ, আমাদের দেশে তার এডুকেশন ফ্রি না ভাই, টাকা লাগে ভাই। আবার রিঅ্যাডমিশন নিতেও টাকা লাগে। যাই হোক, ওইসব অ্যাঙ্গেলে যাই না, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। আজকে খালি কথা বলবো, দেখেন আমাদের দেশে 54 বছরে বা 55 বছরে আমরা যা দেখছি এই সংসদ ভবনে, আপনারা নিজেরাই খেয়াল করেন। অনেকে হয়তো এসব রাজনৈতিক কন্টেন্ট দেখতেন না বা সংসদে কি হচ্ছে এগুলো জানার আগ্রহ ছিল না। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখন রাজনৈতিকভাবে সচেতন। বিশেষ করে 24 5ই আগস্টের পর থেকে সবাই সচেতন। সংসদে কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতেছেন, সবাই কথা বলতেছে, দেশ নিয়েই কথা বলতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, গত 55 বছরে এরকম বিরোধী দল দেখছেন আপনারা কখনো? আমি তো দেখি নাই। আমার মনে হয় এটা একটা ইতিহাস। এরকম বিরোধী দল গত 55 বছরও ছিল না, যে বিরোধী দল বলতেছে যে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে চাই আপনাদেরকে, কিন্তু আমাদের দাবি একটাই, জুলাই সনদপত্রটা মাইনা নেন, মানুষের গণভোটের অধিকারটা মাইনা নেন, তারপরে দেখেন আগামী 5 বছর আপনাদেরকে সহযোগিতা করব। কি সুন্দর কথা। আর এখন যেভাবে কথা বলে সংসদে, অতীতে এরকম দেখছেন কোনো বিরোধী দলকে কথা বলতে? আরে মাত্র 2 মাস হয়েছে বয়স, শিশু হাসনাত আব্দুল্লাহ, ওই সংসদের বয়স 2 মাস। কেমন ভাবে কথা বলে, পুরা সংবিধান মুখস্থ করে ফেলাইছে তো। জানেন যারা 3 বারের 4 বারের এই মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, এই সংসদে গেছে, তারাও না হা করে তাকায় থাকে। যাই হয় 2 মাসে অবস্থা, 2 বছর গেলে এই ছেলে কি হবে একবার ভাবা যায়? ভাই বেরাদার, দেখেন এই এনসিপি দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে। যে এনসিপি নিয়ে অনেকেই বলতো এদের ডাকে কে আসবে, হ্যাঁ অনেককেই বলতে দেখছি, অনেক বড় বড় সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিক। উনি তো প্রায় বলতো এই হাসনাত ডাক দিলে, ওই নাহিদ ডাক দিলে কে নামবে, সার্জিস ডাক দিলে রাস্তায় কয়জন মানুষ নামবে বলতো। কিন্তু ইদানিং উনি চেঞ্জ হয়েছে। আমি ওই সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের কথা বলতেছি। ভদ্রলোক চেঞ্জ হয়েছে, ভদ্রলোক আগের মতো কথা বলে না। আমি মনে করি উনি বিবেকবান। হ্যাঁ উনি বিবেকবান। উনি কিন্তু মনে প্রাণে, হ্যাঁ কান্নি মাইরা বিএনপির পক্ষে ছিল, আবার নীতি কথাও বলে, আওয়ামী লীগের পক্ষ নীতি কথা বলে। কিন্তু ইদানিং বিএনপির যেসব সমালোচনা করে উনি, আমি অবাক হই। এতেই মনে হয় আসলে আমার মনে হয় বিএনপি সঠিক পথে নাই। কারণ এরকম অনেকেই দেখছি ধীরে ধীরে বিএনপি থেকে সইরা আসতেছে। আর ওরা কোথায় যোগ দিতেছে? ম্যাক্সিমাম এনসিপিতে। এনসিপিকে সবাই পছন্দ করতেছে। ছাত্রলীগেরও অনেকেই এনসিপিতে আসতেছে। আমি তো মনে করি বিএনপিরও অনেকে আসতেছে। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। আবার নাহিদ ইসলাম বলছে অতীতে কে কোন দল করছে এটা আমাদের জানার দরকার নাই, আমরা শুধু জানতে চাই ওই মানুষটা বর্তমানে কেমন, তার অতীত নিয়ে ঘাটাঘাটি করব না। তার মানে ইঙ্গিত দিয়ে দিছে ছাত্রলীগের পোলাপান রে, ছাত্র দলের পোলাপান রে, চইলা আসো, স্বাগতম। হ্যাঁ ভাই ব্রাদার, একদম সঠিক সিদ্ধান্ত নিছে। দল চেঞ্জ করা কোনো ব্যাপার? আরে মানুষ ধর্ম চেঞ্জ করে, রাম রহিম হয়ে যাইতেছে, কোনো ব্যাপারই না। এক দল থেকে আরেক দলে কেন আসতে পারবে না? সুযোগটা কেন নিবে না? কোন সুযোগটা? যখনই নিষিদ্ধ করে দিল আওয়ামী লীগের কার্যক্রম। গত সরকার তো কইরা গেছে যে 18 মাসের সরকার, এই সরকার এসব এটা বহাল রাখছে। বহাল রাখাতে এনসিপি এই সুযোগটা নিয়ে নিল, ঠিক জায়গায় মাইরা দিছে। কারণ কি জানেন, এটা আদালতে যখন যাবে এই সিদ্ধান্ত থাকবে না, এই সিদ্ধান্তের পরিবর্তন হবে।
গুড আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগকে ছাড় দিবে ভাই। দেখেন এই আদালতে যখন যাবে, উচ্চ আদালতে, তখন দেখবেন এই আওয়ামী লীগকে তার কার্যক্রম করার জন্য নিষিদ্ধ রাখবে না, কাজ কাম করতে দিবে, সামনে আসতে দিবে, কিন্তু দেরি আছে, সময় লাগবে, টাইম লাগবে। এটা বুঝা ফেলাইছে কিন্তু আওয়ামী লীগের ভিতরের অনেকেই বুঝা ফেলাইছে। ওই যে চিটাগাংয়ের এক ভদ্রলোক, উনি তো ছিল ভাই, আওয়ামী লীগেরও ছিল এবং বিএনপিরও ছিল। হাসনাত যার বাসায় গেছিল, মঞ্জুরুল আলম সাহেব, উনিও কিন্তু চলে আসছে, আরো অনেকেই আসতেছে। আবার দেখবেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীও আসবে দেখবেন ভাই। একটা জিনিস মাথায় রাখেন, 5ই আগস্টে এই সেনাবাহিনী কিন্তু ছাত্রদের সামনে দাঁড়ায় গেছিল ঢাল হইয়া। ওদিক থেকে কিন্তু আর পুলিশ গুলি চালাইতে পারতেছিল না, এদিক থেকে স্লোগান দিতেছিল, গুলি চালা, গুলি চালা, গুলি কর, গুলি কর, গুলি কর। আর আর্মিরা সামনে দাঁড়ায় রয়েছে, ওরা কিভাবে গুলি করবে এরকম দৃশ্য দেখছি না? নিশ্চয়ই দেখছি। এইসব ভিডিও ভাই শেয়ার করে না, জুলাইকে বাঁচায় রাখবেন, জুলাইকে বাঁচায় রাখতে হবে। কারণ কি জানেন, শেখ মুজিবুর রহমান সাহেব উনি যে সংবিধানটা বানাইছিল ওটা তো ভাই একক শাসন, হ্যাঁ ভাই, রাজতন্ত্র, সব দল নিষিদ্ধ টিষিদ্ধ কইরা উনি বাকশাল বানাইছিল। বাকশাল মানে বাংলাদেশ কৃষক শ্রমিক দল, বাকশাল অর্থাৎ কৃষক আর শ্রমিকদের কাঁধে বন্দুক রাইখা দেশ চালানো, বাকশাল বানাইছিল। ওই সংবিধানই তো এইটা, এই সংবিধানের ভিতর দিয়েই তো আমরা চলে আসতেছি। এই বছরের পর বছর, প্রতি 5 বছর পর পর আমরা ভোট দেই, আর এই সংবিধানকে সামনে রাখা যারাই ক্ষমতায় আসে তারাই ভাই হয়ে যায় স্বৈরা শাসক। হ্যাঁ ভাই, অতীতের দিকে তাকান, ছোট আর বড় সবাই স্বৈরা শাসক ছিল। কে জুলুম না করে নাই, কে অন্যায় করে নাই, পত্রিকাগুলো খুঁজে দেখেন ভাই, কে চ্যাম্পিয়ন হয়েছে, কি নামে চ্যাম্পিয়ন হয়েছে, এগুলো দেখলেই বোঝা যায়। এই যে টাইম পত্রিকায় 100 জনের মধ্যে তারেক রহমান সাহেবকে একজন, 100 জনের মধ্যে একজন নিয়ে আসছে। এখানে দেখেন এই টাইম পত্রিকায় নেতানিয়াহু আছে না, ওরাও কিন্তু 100 জনের মধ্যে একজন বানাইছে। আমাদের শেখ হাসিনা আছে না, উনাকেও 100 জনের মধ্যে একজন বানাইছে। ডক্টর ইউনূস স্যারকেও কিন্তু 100 জনের মধ্যে একজন বানাইছে। কিন্তু সবাই পরিণতি দেখেন ভালো না। কেন, কি কারণে? মাত্র 2 মাস আসলো, ওনারা 100 জনের মধ্যে একজন বানাই দিল। এটা খুশি হবার কিছু নাই, এগুলো সবই ভাই ফাঁদে ফেলার জন্য। হ্যাঁ ভাই, আপনার ভিতরে যেন অহংকার ঢুকা যায়, আপনি যেন সেই ব্যবহারটাই করেন যে ব্যবহার অতীতে সরকারগুলা করছে। কারণ ওই আইনগুলাই তো আপনারা রাইখা দিলেন, কোনো আইনই তো চেঞ্জ করলেন না। হ্যাঁ, অনেক আইন চেঞ্জ করছেন, কিন্তু 5-6টা যেটা ধরে রাখছেন তার ভিতর দিয়েই তো যাচ্ছেন। এই যে একজনকে দেখলাম কার্টুন শেয়ার করার জন্য তাকে ধরে নিয়ে গেছে, জেলে দিয়ে দিছে। এটা নিয়ে আজকে হাসনাত আব্দুল্লাহ সংসদে কথা বলতেছে যে কি কারণে একটা কার্টুন শেয়ার করলে বা কার্টুন আঁকলে, কার্টুন পোস্ট করলে তাকে জেলে নিতে হবে, কারণ কি? এবং চিফ হুইপ ওইটার জবাব দিতে যায় বলছে কি কারণে আমি জানি না, আমার কারণে হইলে আমি বলবো যে না, তাকে ছাইরা দাও। কিন্তু অন্য কোনো কারণে যদি হয়, বিশেষ ধারায়, অমুক ধারায়, অর্থাৎ উনি বলতে চাইতেছে ওই যে সাইবার সুরক্ষা একটা আইন ছিল না, ভাতের হোটেলে ডাইকা নিয়ে যাইতো, হারুন ভাতের হোটেলে সবাই ডাইকা নিয়ে যাইতো, আমারে 2 বার নিছে। ওই আইন এত কঠিন আইন, এত খারাপ আইন, ওই আইনের কথা তুইলা ধরে উনি বলতেছে ওই আইনে কোনো অপরাধ করছে কিনা যে কার্টুন শেয়ার করছে আমি জানি না, তবে আমাকে নিয়ে যদি কার্টুন শেয়ার করে থাকে আমি বলবো তাকে ছাইরা দাও। 2 রকম কথা না, একটা কইতাছে আমার হইলে ছাইরা দাও, আবার যদি ওই আইনের মধ্যে পড়ে তাইলে আমি জানি না। তার মানে কি এইভাবে ধরা হবে? গত 20-22 দিনের রেকর্ড ঘাইটা দেখেন, ওনাদের বিরুদ্ধে কথা বলাতে 4-5 জনকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। তার মানে কি 5 দিন পর পর একজন, যদি 20 দিনে 4 জন হয়, 5 দিন পর পর একজন কইরা গেল। কিন্তু এটা কিসের ইঙ্গিত দেয় বলেন তো? এটা কোন ইঙ্গিত দিতেছে? খারাপ ইঙ্গিত দিতেছে। ওই আইনটা আবার প্রয়োগ করা হচ্ছে। ওই আইন যদি থাকে, এই যে আমি কথা বলতেছি না, কথা বলতে পারবো না, হ্যাঁ, আমাকে নিয়ে না 3-4টা মামলায় ফাঁসাই দিতে পারবে, যে কাউকে পারবে ওই আইন রাখলে। কিন্তু আমার কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটাই কথা, গত 5-15 বছরের অতীতে তাকায়া দেখেন, এত সুন্দর বিরোধী দল কি অতীতে ছিল? কখনই ছিল না, কারো ভাগ্যে জুটে নাই, সবাই ছিল গৃহপালিত। এখন সংসদের দিকে তাকাইলে মনে হয় হ্যাঁ একটা সংসদ চলতেছে। মাত্র 2 মাস বয়স হাসনাত আব্দুল্লাহ, যেভাবে কথা বলে দেখেন সবাই অবাক হচ্ছে না? আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী নিজ মনে মনে চিন্তা করে, এর বয়সও 2 মাস, আমার বয়সও 2 মাস, মানে সংসদের বয়স দুজনেরই কিন্তু এক। কিন্তু এই ছেলে কিভাবে কথা বলে? আমার দল এত বড় দল, 212 জন 13 জন আমার মেম্বার, ওরা কি এরকম কথা বলতে পারে? নিশ্চয়ই উনি এটা চিন্তা করে। হ্যাঁ, চিন্তা চলে আসে তো ভাই, স্বাভাবিকভাবে চলে আসে। যার জন্য আমি বলবো, দেখেন এই যে দেখেন আজকে হাসনাত কিন্তু প্রতিবাদ করলো ওই কার্টুন আঁকা নিয়ে। এভাবে কিন্তু আরো প্রতিবাদ হবে, এই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রতিবাদ হবে, প্রচুর সমালোচনা হবে, প্রচুর কটু কথা আসবে। সহ্য করতে হবে, হ্যাঁ সহ্য করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। রাজনীতিতে বিকল্প শক্তি হয়ে উঠছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। জামাতের টনক না নড়লে জামাতের স্থান তারা দখল করতে পারে। যেমন জামাত এখন বিরোধী দলে আছে, এনসিপি যেভাবে সামনের দিকে এগোচ্ছে তাতে এমন হাইপ তৈরি হতে পারে যে প্রধান বিরোধী দলের একটা হাইপ পাবে এনসিপি। বিএনপির অনেক বঞ্চিত নেতা এনসিপিতে আসছে, প্রায় 30 জনের একটা তালিকা আমরা পেয়েছি। ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ছিল, এরকম হেভিওয়েট 313 মামলার আসামি ইসহাক থেকে শুরু করে আরো অনেকে। এবং এটা হচ্ছে শুধু ঢাকার কথা বলছে, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বিএনপির বাজার মালিক কমিটির সভাপতি
বা বিএনপির প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি যারা বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং এর কারণে মাহাদি আমিনের দোচনে যারা কোণঠাসা, তারা অনেকে এনসিপিতে জয়েন করার সিদ্ধান্ত নিয়েছে এবং এনসিপি সত্যিকার অর্থে এই বিকল্প শক্তি হয়ে উঠছে। কিভাবে দেখেন, ইসলামী দল, ইসলামপন্থী রাজনীতি একদম ইউনিভার্সাল হবে, ইটস ভেরি টাফ, বাট সম্ভব। জামাতকে আরো উদার হতে হবে। জামাত নিজেদেরকে অনেক কিছু সংস্কার করেছে, যে সংস্কারের ফলে প্রধান বিরোধী দল হয়েছে এবং 6%, 7% বা 12% সমর্থনের একটা দল থেকে আজকে প্রায় 40% সমর্থনের একটা দল হয়েছে, গণমানুষের দলে পরিণত হয়েছে। জামাত 12 ফেব্রুয়ারি নির্বাচন কেন্দ্র করে নিজেদের অনেক কিছু সংস্কার করেছে, যেসব প্রশ্ন ডিল করে এবি পার্টির লোকজন জামাত ছেড়ে দল গঠন করেছে, আরো অনেকে জামাত ছেড়ে গিয়েছিল, ওইসব প্রশ্ন অবশেষে জামাত সমাধান করেছে, মানে নিজেদেরকে সংস্কার করেছে, অনেক উদার বানিয়েছে। নারীদের নমিনেশন দেওয়া, হিন্দুদের নমিনেশন দেওয়া, অনেক কিছু করেছে। হ্যাঁ, আরো করতে হবে। এখন যেটা করতে হবে, যুব জামাত কায়েম করা, কথিত যুব বিভাগ না, আলাদাভাবে যুব সংগঠন। এই যুব বিভাগ কায়েম করার মতো যদি সিদ্ধান্ত তারা না নিতে পারে এবং তাদের টনক যদি না নড়ে, তাহলে জামাতের বা শিবির থেকে যারা পলিটিশিয়ান হয়ে উঠতে চায় তারা এনসিপিতে ঠিকানা খুঁজে পাবে। কারণ রাজনীতি করা হয় মূলত ক্ষমতা যাওয়ার জন্য। আর জামাত যদি রিজিড এবং রেজিমেন্টেড সংগঠন থাকে, তাহলে কখনোই ক্ষমতা যেতে পারবে না। রাজনীতিতে শক্তিশালী অবস্থান থাকবে, বাট ক্ষমতা যেতে পারবে না। শিবির থেকে যারা ক্ষমতা যেতে চায় তারা স্বাভাবিকভাবে এনসিপি করবে। আর শিবির ছেড়ে শিবির থেকে জামাতে না যে এনসিপি করলে এমপি হওয়া যায়, আমরা এটা দেখেছি। আতিক মুজাহিদ, আব্দুল্লাহ আলমিন আর অনেকে আছেন এনসিপি থেকে এমপি হয়েছে। তো এই জায়গায় এমনকি আব্দুল হান্নান মাসুদ, তো এরা এমপি হয়েছেন। তো সেই জায়গায় এটা একটা ট্রেন্ড হয়ে যাবে, বিশেষ করে যারা যোগ্য বিশ্ববিদ্যালয় লেভেলের শিবিরের একটা ট্রেন্ড হয়ে যাবে। শিবির করে নিজেকে যোগ্য করেছি, নিজেকে সৎ বানিয়েছি, এখন এনসিপি করে এমপি হবো, তারপরে সেই জীবনে একদম হুজুর হয়ে যাবো লাগলে। কিন্তু এমপি হতে চাই আমি এনসিপি করে, আর জামাতের মাধ্যমে সম্ভব না, জামাত ক্ষমতা যেতে পারবে না, আর জামাত এত তরুণদের নমিনেশন দেবে না। তো এই জন্য জামাতের টনক করতে হবে। দেখেন, রাজনীতিতে তৃতীয় শক্তি থেকে একদম বিকল্প শক্তি হওয়া, আলাদা শক্তি হতে এনসিপির কি লাগবে? একটা ভিত্তি লাগবে, যে ভিত্তি জুলাই 24 71কে কেন্দ্র করে আওয়ামী লীগ বাংলাদেশে কায়েম হয়েছিল, যদিও আওয়ামী লীগ আরো আগে কায়েম হয়েছে। এখন 24কে কেন্দ্র করে এনসিপি কায়েম হবে। এই ভিত্তি আছে, বেসমেন্ট আছে। নাম্বার 1 ভিত্তি হচ্ছে ন্যারেটিভ দরকার, তাদের ন্যারেটিভ আছে। আর মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এবং এলিট ক্লাসের সমর্থন দরকার, তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার উপাদান দরকার এবং বিকল্প হাজির করার মতো যোগ্যতা থাকা দরকার। সবগুলো এনসিপির আছে। মডার্ন মুসলিম এবং সেমি মডার্ন মুসলিম বা মিডল ক্লাস মুসলিমদের আকৃষ্ট করার মতো কোয়ালিফিকেশন দরকার। নামাজ পড়বে, রোজা রাখবে। বিএনপি যে কারণে সবচেয়ে বড় দল হয়ে উঠেছে, যে নামাজি লোক, ভালো লোক মসজিদে যায়, বিএনপিকে ভোট দেয়, পর্দা করে সন্তানকে মাদ্রাসায় পড়ায়, বিএনপিকে ভোট দেয়। আর জামাত যারা করে, এরা তো একদম পিউরিটান কিংবা ধর্মবেত্তা বা ধর্মই যাদের জীবন। কিন্তু এর বাইরের যে শ্রেণীটা নামাজ পড়বে, রোজা রাখবে এবং অত ইসলামী আন্দোলন একামতের দিন বুঝবে না, ভোটটা বিএনপিকে দিবে এবং সাধারণ অনেক হুজুরও বিএনপিকে ভোট দিবে। এই যে মিডল ক্লাস মুসলিম এবং মডার্ন মুসলিমদের সমর্থন, এটা বিএনপি পেত। এখন বিএনপি এই জায়গায় আওয়ামী লীগ হয়ে উঠেছে, এখন ওই সমর্থনটা এনসিপি নিচ্ছে। তো এনসিপির যে ঘাটতি ছিল, জামাত থাকতে তো মিডল ক্লাস মুসলিম বা মডার্ন মুসলিমদের ভোট এনসিপি পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তো বিএনপির যে সমর্থনটা, ওটা বিএনপি আওয়ামী লীগ হয়ে ওঠার পর ওটা জামাতের বক্সে চলে এসেছিল। কিন্তু জুনায়েদ, হাফিজ সালমান, রিফাত, ফায়েজ সাহেদরা যখন এনসিপিতে যোগ দিয়েছে, তখন এই ঘাটতিটা পূরণ হচ্ছে। তার ফলে এনসিপি এখন আরেকটা ক্লাসের ভোট কাজ করতে পারবে। শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতির এনসিপিতে আছে, এই পরিচয় ব্যবহার করে শুধু এই কারণে হাজার হাজার মডার্ন মুসলিম যারা অতীতে বিএনপিকে ভোট দিত, এখন বিএনপিকে পছন্দ করতো না, কিন্তু মাঝখানে জামাতকে পছন্দ করা শুরু করেছিল, এখন থেকে তারা এনসিপিকে পছন্দ করে। কিন্তু জামাত যদি যুব সংগঠন করে, তাহলে এই হাফিজ সালমান, রিফাত কিংবা জুনায়েদরা তারা গিয়েছে, কিন্তু ভবিষ্যতে আর কোনো হাফিজ সালমান, রিফাত কিংবা জুনায়েদ বা ফায়াজ সাহেদরা এনসিপিতে যাবে না। তারা জামাতের যুব সংগঠনের প্রথমে তাদের ঠিকানা খুঁজবে। তারা শিবির করেছে বুঝে শুনে, জামাত তারা করেনি, কিন্তু যুব জামাত থাকলে সেখানে ঠিকই তারা করবে। তাদের সাইকোলজি আমি ভালোভাবে জানি এবং বুঝি। দর্শক, নাহিদ ইসলাম বলেছেন, দেশে দুর্নীতি ও চাঁদাবাজদের দাপট বিকল্প শক্তি গঠনের আহ্বান। হ্যাঁ, বিকল্প শক্তি হয়ে উঠছে যেভাবে এগোচ্ছে, যে বিএনপির অনেক নির্যাতিত, কারা নির্যাতিত জাতীয়তাবাদী, তারা এনসিপিতে আসছে, শিবিরের অনেকে আসছে, আওয়ামী লীগের অনেকে আসছে, এটা বিকল্প শক্তি হয়ে ওঠার আলামত। এবং আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, আওয়ামী লীগের মধ্যে যারা রিফাইন্ড, তারা এনসিপিতে আসবে। এবং আওয়ামী লীগ চেতনা ব্যবসা ভালো করে, তারা 71 ব্যবসা করেছে, এখন 24 ব্যবসা করবে। অতএব আওয়ামী লীগের বেশিরভাগ রিফাইন্ড লোক এনসিপিতে আসবে এবং এই যে বিকল্প শক্তি হয়ে উঠবে, এটা এতক্ষণ যেটা আলোচনা করলাম, এটা হচ্ছে স্বাভাবিক হিসাব নিকাশ। কিন্তু এর বাইরেও অনেক হিসাব নিকাশ আছে। বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুতেই আমরা পুতুল হিসাবে এক করি। পর্দার অন্তরালে বিরাট বিরাট শক্তি আমাদের নিয়ে খেলে, গোয়েন্দা সংস্থাগুলো খেলে, ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মোসাদের ভয়াবহ কার্যক্রম বাংলাদেশে আপনারা জানেন না, কল্পনা করতে পারবেন না, এরা খেলে। তো সেক্ষেত্রে এই গোয়েন্দা সংস্থাগুলো বা ডিপ স্টেট কোনো দলকে মাঝে মাঝে উঠায়, কোনো দলকে মাঝে মাঝে চাপা দেয়। এখন এনসিপিকে এই ডিপ স্টেট গোয়েন্দা সংস্থা এরা এখন উঠাবে, জামাতকে ঠেকাতেই এনসিপিকে উঠাবে, এটা গোয়েন্দা সংস্থার খেলা আছে। যার ফলে এই যে আওয়ামী লীগের লোকজন এবং বিএনপির অনেকে এনসিপিতে যোগ দেবে, এটা যে একদম স্বাভাবিক রাজনীতির সমীকরণ। তার বাইরেও এই ডিপ স্টেটের খেলা থেকেও আওয়ামী লীগের অনেকে এনসিপিতে যোগ দিয়ে এনসিপি শক্তিশালী করবে। এমনকি আওয়ামী লীগের সাথে মূল লড়াইটা বিএনপিকে হটিয়ে আওয়ামী লীগ ক্ষমতা নিতে চায়। এই জন্য সাময়িক সময়ের জন্য হলো বিএনপিকে হঠাতে এনসিপিকেই আশ্রয় খুঁজবে আওয়ামী লীগের লোকজন। আর আওয়ামী লীগের লোকজন, বিএনপির বঞ্চিত লোকজন
এবং শিবিরের লোকজন এভাবে এনসিপি আসতে থাকলে এনসিপি বিকল্প শক্তি হয়ে উঠবে, এমনকি জামাতকে ছাড়িয়ে যেতে পারে। এই জন্য জামাতকে কার্যকর উদ্যোগ নিতে হবে, জামাতের টনক নড়তে হবে। যদি জামাত যথাযথভাবে আরেকটু উদার না হতে পারে, যুব জামাত গ্রহণ করতে না পারে, আরো নানান সংস্কার এই মুহূর্তে করতে না পারে, আমি আজকে বলছি আপনি লিখে রাখেন, জামাতকে ছাড়িয়ে জামাতের চাইতে বড় দল হয়ে উঠবে এনসিপি। হ্যাঁ, একদিন না একদিন হবে, কিন্তু এই মুহূর্তে হওয়াটা কাম্য নয়। আমাদের প্রত্যাশিত হিসাব এটা যে একদিন বিএনপির গণঅভ্যুত্থানের পতন হয়, বিএনপি থাকবে না, তারপর জামাত ক্ষমতা আসবে, এনসিপি প্রধান বিরোধী দল হবে, তারপর একদিন আবার জামাতকে দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।